প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের মাঝে আমি নবম দশম এর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক যৌগমূলক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা এই বিষয়ে জানব। তো যৌগমূলক কি একটু আমরা যদি লক্ষ্য করি যে যৌগমূলক, আচ্ছা একটা মিনিট, আমরা যৌগের কথা শুনেছি, মৌলের কথা শুনেছি, অণুর কথা শুনেছি, পরমাণুর কথা শুনেছি। এগুলো আমরা স্বাভাবিকভাবেই বুঝি যে একটা মৌল পর্যায় সারণীতে 118টি মৌল আছে। এই মৌলগুলো তোমার এগুলো মৌল, এবং একাধিক মৌল যদি একত্রিত হয়ে একটা যৌগ গঠন করে। কিন্তু যৌগমূলকটা কি? যৌগমূলকটা আসলে একাধিক পরমাণুর সমন্বয়েই গঠিত, কিন্তু একাধিক পরমাণুর সমন্বয়ে গঠিত হওয়ার পরেও সে একটি পরমাণুর ন্যায় আচরণ করে। মানে একাধিক মৌল একত্রিত হয় ঠিকই, একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, কিন্তু একাধিক পরমাণু হওয়া সত্ত্বেও সেখানে একটা পরমাণুর ন্যায় তারা আচরণ করে। তার মানে আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টদের মাঝে দেখি যে স্বাস্থ্য ভালোই হয়েছে, কিন্তু বুদ্ধি আকল এখন পর্যন্ত পরিপক্ক হয় নাই। অনেকটা এরকমেরই যে সে দেখতে অনেকটা যৌগর মতো হয়, কিন্তু আসলে সেটা যৌগ না, সেটা যৌগমূলক। এবং অবশ্যই এখানে তারা একটি ধনাত্মক অথবা একটি ঋণাত্মক আধানে আহিত হয়। তো আমরা একটু যদি দেখি, সাপোজ অ্যামোনিয়া, অ্যামোনিয়াম NH4+, আবার অ্যামিনো এই অ্যামিনো আবার NH2-। এখন একটু সংজ্ঞাটার দিকে যদি লক্ষ্য করি, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পর মিলিত হয়ে ধনাত্মক আদান বিশিষ্ট অথবা ঋণাত্মক, দুইটা কথা আসছে, একটা হচ্ছে ধনাত্মক আদান আর একটা হচ্ছে ঋণাত্মক আদান বিশিষ্ট। তো ধনাত্মক ঋণাত্মক আদান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ তৈরি করে এবং মৌলের ন্যায় আচরণ করে। এখানে আমরা দেখতেছি নাইট্রোজেন একটি পরমাণু, হাইড্রোজেন একটি পরমাণু। এখন এই নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে তারা যৌগ গঠন করে নাই, তারা যৌগমূলক গঠন করেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ধনাত্মক চার্জ আছে। এখন এই একাধিক পরমাণু একত্রিত হয়ে একটি পরমাণু গুচ্ছ তৈরি করছে এবং যেটি একটি পরমাণুর ন্যায় আচরণ করে। তাহলে এই যে অ্যামোনিয়াম অথবা এমিনো, এরা একটি পরমাণুর ন্যায় আচরণ করে। এখন এভাবে অনেকগুলো তোমরা পাবা, যেমন CO3-2-, তারপরে ফসফোনিয়াম PH4+। এভাবে আমরা অনেকগুলা এরকমের আছে, বাইসালফেট, তারপরে হচ্ছে তোমার এরকমের করে অনেকগুলো যৌগমূলক আছে, যেমন হাইড্রোনিয়াম আয়ন H3O+, তারপরে CH3COO- হতে পারে। এখন আবার সালফেট SO4-2-, আবার নাইট্রেট হতে পারে। এখন কথা হচ্ছে, আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এইগুলা যৌগমূলকের আয়ন যেগুলো, সেগুলো আসলে কিভাবে হয়। একটু লক্ষ্য করো, এখানে সাপোজ আমি NH4
এটাকে যদি চিন্তা করি, এখানে একটি নাইট্রোজেন আছে, একটি 4টি হাইড্রোজেন আছে, একটা নাইট্রোজেন আছে, 4টা হাইড্রোজেন আছে। এখন নাইট্রোজেনের যোজনী এখানে প্রথমে দেখতে হবে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইজনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কার কত। এখানে নাইট্রোজেনের তুলনায় হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ফলশ্রুতিতে তাদের যে ইলেকট্রন মেঘ তারা পরস্পর টানাটানি করে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কোনো দুইটি মৌল যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এখন আবদ্ধকৃত যে ইলেকট্রন বা শেয়ারকৃত যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা আবার নিচের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এটাই হচ্ছে মূলত তোমার যে তড়িৎ ঋণাত্মকতা। তো এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মাঝে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম আর নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এখন নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে এ ডেল্টা মাইনাস আর এ ডেল্টা প্লাস তৈরি করে। ফলশ্রুতিতে দেখা যায় হাইড্রোজেন প্লাস আর নাইট্রোজেনটা কি মাইনাস হয়। এখন হাইড্রোজেনের যোজনী আমরা জানি কত, 1, আর নাইট্রোজেনের হচ্ছে 3। এখন যেহেতু তোমার এখানে তারা তোমার মাইনাস চার্জ বিশিষ্ট হচ্ছে, এই জন্য এখানে হচ্ছে এটা জারণ সংখ্যা প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস। এখন আমরা এখানে বসাই যে NH4, এখানে যদি বসাই নাইট্রোজেনের হচ্ছে -3 আর হাইড্রোজেন হচ্ছে 1 × 4। ক্যালকুলেশন করলে আমরা দেখি যে এখানে -3 + 4 -1 সরি +1। তাহলে এই যে এখানে আমরা তাদের জারণ সংখ্যা কত পাইলাম, +1, এই জন্য এখানে +1 অন্তর দেওয়া লাগে না, +1 হয়। আবার যদি একটু লক্ষ্য করি সালফেটের দিকে যদি তাকাই SO4 2-, তো সেই ক্ষেত্রে S এবং O অক্সিজেন, সালফার এবং অক্সিজেন এই দুইজনের মাঝে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকার কারণে এখানে সালফারের যোজনী হচ্ছে 6 আর অক্সিজেনের যোজনী ব্যবহার হয়েছে এই জায়গায় 4টে, 4 × 8, যেহেতু অক্সিজেনের যোজনী 2, তাহলে -2, কারণ সালফার এবং অক্সিজেনের মাঝে তোমার অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি আর সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। তার মানে এখানে যে ইলেকট্রন মেঘের সৃষ্টি হয় সেই ইলেকট্রনটা অনেকটা অক্সিজেন সে নিজের দিকে টেনে নেয়, এই জন্য এখানে হচ্ছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস। ফলশ্রুতিতে অক্সিজেন যেহেতু শেয়ারকৃত ইলেকট্রন সালফারের সাথে যুক্ত হওয়ার সময় যে ইলেকট্রনগুলো শেয়ার করছিল সেই শেয়ারকৃত ইলেকট্রনটা নিজের দিকে টেনে নেয়। তো নিজের দিকে টেনে নেওয়ার কারণে ইলেকট্রন মানে আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তো এই ঋণাত্মক চার্জটা যে নিজের দিকে টেনে নেয় সেও ঋণাত্মক চার্জ বিশিষ্ট হয়। এই জন্য সালফার এবং অক্সিজেন দুইজনই অধাতু হওয়া সত্ত্বেও এই যৌগে অক্সিজেনের প্রান্তটা আংশিক ঋণাত্মক আর সালফারের প্রান্তটা আংশিক ধনাত্মক তার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে এখানে অক্সিজেনের যোজনী, অক্সিজেন হচ্ছে এমনি জানি আমরা অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2 আর হচ্ছে যেহেতু অক্সিজেন আছে এখানে 4টা, এই জন্য এখানে 4 দিলাম, আর সালফারের এখানে 6টা যোজনী ব্যবহার হয়েছে, এই জন্য 6 ক্যালকুলেশন করে আমরা -2 পাই, যেটা এই -2টা এই যে এখানে আসছে। এভাবে আমরা যদি এমিনোর দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই এমিনোর ক্ষেত্রে কি নাইট্রোজেনের হচ্ছে 3 আর হাইড্রোজেনের হচ্ছে তোমার এটা হচ্ছে -3 আর এটা হচ্ছে কি +1 × 2 সমান হচ্ছে -1, এজন্য এখানে -1। কার্বনেটের ক্ষেত্রে সেম, কার্বনেটের ক্ষেত্রে এই যে অক্সিজেনের যোজনী হচ্ছে এখানে অক্সিজেনের যোজনী 2 আছে 3টা, 3 × 6, এখানে হচ্ছে 6 আর এখানে হচ্ছে কত 4। তাহলে এই অক্সিজেন যেহেতু তোমার এখানে কার্বনের থেকে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি,
সেই জন্য এখানে হবে 6 আর এখানে 4, তাহলে বিয়োগ করলে -2 আসে। আবার ফসফনিক অ্যামাইনের ক্ষেত্রেও কি সেম অবস্থা। অতএব আমরা বুঝতে পারলাম যে একাধিক মৌল একত্রিত হয়ে যে পরমাণুগুচ্ছ তৈরি করে এবং তারা একটা পরমাণুগুচ্ছের ন্যায় যদি আচরণ করে তখন তাদেরকে বলা হয় যৌগমূলক। আর যৌগমূলকগুলো আমরা অনেক সময় আমাদের টিচাররা বলে যে যৌগমূলক মুখস্থ করবা, আসলে যৌগমূলক মুখস্থ করার বিষয় না। যৌগমূলকটা তুমি যদি বুঝে পড়তে পারো তাহলে তোমার যৌগমূলক থেকে যদি যৌগ গঠন করতে হয় সেক্ষেত্রে তুমি খুব সহজেই ইজিলি এগুলো করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।